আর দেয়ালের চৌকাঠি নয়, ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিয়সী। আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের, জননী জয়া বা কন্যা, তাদের নিয়ে এই আয়োজন সেই তিলোত্তমা। আজকের অনন্যা, আজকের অনন্যা। প্রিয় দর্শক, একজন নারীর ভূমিকা যেমন তার সংসারে অসম্ভব প্রয়োজন, ঠিক তেমনি সংসারের প্রয়োজনেই নারী সংসার ছেড়ে বাইরে বেরিয়ে তার প্রতিভার স্বাক্ষর রাখার চেষ্টা করে। আর তাই ঘরে যারা কাজ করেন, অর্থাৎ হোম মেকার্স যারা, এমন চারজন বলবো না, 3 জন এবং একজন যিনি ঘরের প্রয়োজনে নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে ঘর থেকে একটুখানি বেরিয়ে অনলাইনে কিছু একটা করছে। চলুন পরিচিত হয়ে নিই আজকের 4 পার্টিসিপেন্টের সাথে। সুমনা, মোহিনী, নাজরিন এবং জেসমিন। কেমন লাগছে? ভালো লাগছে আমাদের। আছো কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছো? আমি সবার সাথে একটু একটু করে কথা বলবো, জেনে নেব প্রত্যেকের সম্পর্কে, তারপরে চলে যাব মূল অনুষ্ঠান। প্রথমে সুমনার কাছে জানতে চাই, দেশের বাড়ি কোথায় আর ছোটবেলা থেকে যে স্বপ্নের পথ ধরে হাঁটছো, এটা যাই হোক না কেন, যদি সংসার হয় সেটাও একটা স্বপ্ন, কিন্তু তো সেই পথ ধরে চলছো যে, সেই পথ চলাটা কেমন? আমি সুমনা আক্তার, মিরপুর রূপনগর থেকে এসেছি। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মুন্সিগঞ্জ গজারিয়া। আমি ছোটবেলায় তো স্বপ্ন দেখেছি অনেক, তার তো স্টেশন নাই। কখনো নাচ শেখার ইচ্ছা ছিল, কখনো গান, সব কিছু হয়ে ওঠে নেই। আমার মা হচ্ছে বিক্রমপুরের, আর আমার শাশুড়ি হচ্ছে রাজশাহী জেলার, কিন্তু ওনার জন্মগতভাবে পুরান ঢাকার। তো ওই সূত্রে বাঙালি সে ঢাকায় খাবার, তারপর হচ্ছে বিক্রমপুরের খাবার, দুজনের রান্নার হাত অনেক ভালো। সেই সূত্রে আমারও রান্নার হাত অনেকটা চলে আসছে, আর এটাকে আমি এখন পেশা হিসেবে নিয়েছি। আমি একজন হোমমেড উদ্যোক্তা। বাহ, দারুণ। কি কি খাবার তৈরি করো, খুব স্পেশাল কোনটা? আমার স্পেশাল হচ্ছে কেক। আচ্ছা, তাছাড়া আমি হোমমেড সকল ধরনের করে থাকি। ভেরি গুড। এরপর মোহিনীর কাছে যাই, ঠিক একইভাবে, দেশের বাড়ি কোথায় আর ছোটবেলা থেকে কি স্বপ্ন দেখতে, সেই স্বপ্নের পথ ধরে হাঁটছো? আসসালামু আলাইকুম, আমি মোহিনী খান, আমি ঢাকা থেকে এসেছি। আমার জন্মসূত্র ঢাকাই, আমি স্থানীয়। আর আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল গান নিয়ে কিছু করার, সঙ্গীত শিল্পী হওয়ার খুব শখ ছিল, কিন্তু ফ্যামিলির কিছু প্রবলেমের কারণে বা ফ্যামিলি থেকে সাপোর্ট না পাওয়ার কারণে আমি এটা আগাতে পারিনি। তো পড়াশোনা শেষ করার পরে আমার সংসার জীবনে পদার্পণ। তো সংসার জীবনে আসলে সেরকমভাবে সব কিছুতেই সব কিছু করা যায় না, সবাই সব কিছু মানতেও চায় না। তারপরে খুব ইচ্ছা ছিল চাকরি করব, কি একটা কিছু করব, কিন্তু আসলে একটা মেয়ে আছে আমার, তো তার কথা ভেবে আমি আর সাহস পাই না বাইরে বের হওয়ার, কারণ মেয়ের সিকিউরিটির জন্য। সত্যি কথা যেটা, এখনও ইচ্ছা আছে, যেহেতু সামনে আমার ভবিষ্যৎ আছে, তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সামনে কিছু একটা করার। এবার চলে যাচ্ছি নাজরিনের কাছে, ঠিক একইভাবে প্রশ্ন, দেশের বাড়ি কোথায় আর স্বপ্ন যেটা দেখেছো ছোটবেলায়, সেই পথ ধরে হাঁটছো কিনা? আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম। আমি নাজরিন খানম, আমি ঢাকা থেকে এসেছি, হোম ডিস্ট্রিক্ট বরিশালের আগলঝাড়া। আচ্ছা, ওই সূত্রে আমি অনার্স মাস্টার্স করেছি বিএম কলেজ থেকে। এরপর বৈবাহিক সূত্রে ঢাকা চলে আসি। খুব ছোটোবেলায় স্বপ্ন ছিল ব্যাংকার হওয়ার, বাবাই দেখিয়েছিল এই স্বপ্নটা, কিন্তু হয়ে ওঠেনি। স্কুলে শিক্ষকতা করতাম, পরে আমার 2টা টুইন বেবি হয়, ছেলে মেয়ে। তো ওদের মানুষ করতে গিয়ে আমার চাকরিটা ছেড়ে দিতে হয়, কিন্তু এখন আমি ভালো আছি। আমার বাচ্চারা সাংস্কৃতিক অঙ্গনে অনেক কিছু করছে, তারা অনেক প্ল্যাটফর্মে কাজ করছে, যেটার সাথেই আমি ওদের সব জায়গায় নিয়ে যাওয়া, সব কিছু পারফর্ম রেডি করা, সব কিছুই আমাকে করতে হয়। সেজন্য নিজের দিকে আর কিছু করতে পারি না। আমার এখন স্বপ্ন আমার ছেলে মেয়ে বড় কিছু জীবনে ভালো মানুষ হবে আর বড় কিছু হবে। চলে যাচ্ছি জেসমিন, তুমি কি করছো এবং ছোটবেলায় এই স্বপ্নই দেখতে কিনা, আর দেশের বাড়ি কোথায়? ধন্যবাদ তানিয়া আপু, সেই সাথে ধন্যবাদ জিটিভিকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আর ছোটবেলায় স্বপ্ন দেখতাম, আমরা যারা 90 দশকের বাচ্চা, তখন 90 দশকের বেশিরভাগ বাবা মাই চাইতো যে মেয়ে হলে ডাক্তার হবে, ছেলে হলে ইঞ্জিনিয়ার হবে। হ্যাঁ,
তো ওই রকম স্বপ্নই দেখেছিলাম। বর খুঁজলেও তাই না? আসলে আমার মনে একটু আশা ছিল ডাক্তার হব, যখন মেডিকেলে চান্স পেলাম না, তারপর ভাবলাম যে সরকারি চাকরি করব ভালো। আমার বিয়ে হয়েছে অনার্স সেকেন্ড ইয়ারে, কিন্তু সংসার করা শুরু করেছি মাস্টার শেষ করার পর। ততদিন আমার একটা ছোট বেবি হয়েছে, ওকে নিয়ে সংসারে ঢুকেছি। তো আমার সেই সরকারি চাকরি করার চিন্তাও শেষ। তারপর হলাম হোম মেকার, কিন্তু আলহামদুলিল্লাহ হোম মেকার হয়ে আমার 2টা বাচ্চা, এখন একটা ছেলে একটা মেয়ে। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমরা পুরো অনুষ্ঠানটা সম্পর্কে একটু শুনে নিই, তারপরে অনেক আড্ডা হবে, অনেক গল্প হবে। পুরো অনুষ্ঠানে 4টা রাউন্ড, প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে অনেক অনেক পয়েন্টস এবং সেই সাথে কিউটের সৌজন্যে অনেক অনেক গিফট। তৃতীয় রাউন্ডে কিউটের সৌজন্যে কোনো গিফট নেই, কিন্তু সেই রাউন্ডে আছে অর্জন করবার মতো, অর্থাৎ পয়েন্টসগুলো লাগবে কিউট আজকের অনন্যা হবার জন্য। খুব খুব জরুরি সেটা, ঠিক আছে? আমরা চলে যাব প্রথম রাউন্ডে, কিন্তু যাবার আগে ছোট্ট করে দেখে নিই কি কি গিফট আছে পুরো অনুষ্ঠান জুড়ে তোমাদের জন্য। ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, কারি বোল, হেয়ার স্ট্রেটনার, ফ্রাই প্যান, প্রেসার কুকার, স্যুপ সেট, নাইফ সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। যাব আমাদের প্রথম রাউন্ডে, আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে অনেক অনেক পয়েন্টস, এবং সেই পয়েন্টসের ভিত্তিতে তোমরা বেছে নিতে পারবে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। কি কি পুরস্কার আছে কিউটের সৌজন্যে এই রাউন্ডে, চলো এক নজরে দেখে নিই। ইলেকট্রিক আয়রন আছে, হেয়ার ড্রায়ার, কারি বোল এবং হেয়ার স্ট্রেটনার। খেলাটা কি একটু দেখে নেই, বুঝে নেই। খুব সহজ আবার খুব কঠিন। আমরা রেগুলার কাপড় শুকা দেই, সো এই ক্লিপগুলোর সাথে আমাদের সম্পৃক্ততা সবারই। খেলাটা হচ্ছে এটা হাত দিয়ে ধরে মুখ দিয়ে ওপেন করতে হবে, করে হাতটা পেছনে নিয়ে যে এই ফিতার সাথে মুখ দিয়ে দিতে হবে। আমরা তো সবসময় হাত দিয়ে ক্লিপগুলো বসাই, তো এবার হচ্ছে মুখের কাজ, ঠিক আছে? আমার মনে হয় পারা যাবে, কঠিন কিছু না। 40 সেকেন্ড সময়, এই সময়ের ভিতরে যতগুলো ক্লিপ এখানে আটকাতে পারবে প্রত্যেকটার জন্য 5 করে পয়েন্ট। তো আমি সবার সাথে প্রথমে ছোট্ট ছোট্ট করে ছোটবেলার কিছু গল্প শেয়ার করব এবং তারপরে খেলায় চলে যাব। প্রথমে সুমনার কাছে জানতে চাই, ছোটবেলায় কোনো স্মৃতি আছে খেলা নিয়ে, খুব মজার কোনো? খেলা তো মানে ছোটোকালে তেমন কিছু পারতাম না। স্কুলে যখন বার্ষিক প্রতিযোগিতা হতো আমাদের, তখন দেখা গেছে সব খেলাতে আমি হেরে যেতাম। পরে এই খেলা থেকে রেহাই পাওয়ার জন্য ভলেন্টিয়ার হয়ে যেতাম। সুমনা চলে আসো। Your time starts now. আপনি টাইমস আপ। 15 পয়েন্ট সুমনা তোমার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। চলে যাও জায়গায়। এবার মোহিনীর কাছে যাই। মোহিনী, ছোটবেলার কোনো স্মৃতি কথা খেলা নিয়ে মনে পড়ে? আমি ছোটবেলায় খেলাধুলা অনেক পছন্দ করতাম। স্কুলে তেমন পারতাম না, কিন্তু বাসায় আমি সারাক্ষণ কুতকুত খেলতাম আমার ফ্রেন্ডদের সাথে। খেলতে খেলতে হঠাৎ এরকম গরুর গাড়ির যে চাকা আছে না, ওরকম একটা সিঙ্গেল 2টা চাকা এরকম রাখা ছিল। তা আমরা দুই পাশে কিছু বাচ্চারা এখানে, কিছু বাচ্চারা এখানে, তো দুই পাশে এরকম উঁচা নিচা করে আমরা খেলতেছিলাম। হ্যাঁ, খেলতেছিলাম। গরুর গাড়ির নিচে এরকম থাকে, শিক থাকে। তা খেলতে খেলতে ওই শিকের মধ্যে আমার পা পড়ে যায়। পড়ার পরে আমি অনেক ব্যথা পাইছিলাম। তো ভয়ে পরের দিন কোরবানির ভয়ে আমি বাসায় বলতেছি না, আমার পায়ের ব্যথায় আমি এরকম করে হাঁটতেছি আর গরু কোরবানি দেখতেছিলাম। তো সবাই বলতেছে ওর পায়ে কি হয়েছে, তা আমি তো চুপ, কোনো কথা বললাম ভয়ে। পরে আব্বু বলতেছে এই ওর পায়ে কি হয়েছে দেখতো। আমি জানি আমাকে এখন এটিএস দেওয়া হবে, আমি সেই ভয়ে আমি চুপ। এবার মোহিনীর জন্য, মোহিনী চলে আসো। Your time starts now. পিছনে পিছনে। Good. Time's up. 20 পয়েন্ট। মোহিনী তোমার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। চলে যাও জায়গায়। সবাই ভালো খেলছে। তো এবার নাজিনের কাছে যাই ঠিক একইভাবে, মানে যদি একটু ছোটবেলার কোনো গল্প বলো। আমার ছোটবেলাটা অনেক মজার ছিল। আমার সাথে 2টা টুইন বান্ধবী ছিল, ওরা জমজ ছিল।
আর আমি একা, তো সব জায়গায় আমরা দুইজন একসাথে যেতাম, স্কুলে সব জায়গায় খেলাধুলা একসাথেই তিনজনে আমরা করতাম। তো অনেকেই বলতো তোরা কি তিন বোন, মানে কোথাও একা যেতাম না আমরা। ওর বাবা টিচার ছিল, ওর জেঠুও টিচার ছিল, তো বিকালবেলা করতাম কি, আমাদের বাড়িতে ওই বাইন্ডিং ছিল না যে বিকালে তোমাকে ঘুমাতেই হবে, তো আমি টুকটুক করে ওদের বাড়ি চলে যেতাম। তো ওদের বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, ওরা দুজন জেগে আছে, আমি আস্তে করে নক করতাম, ওরা বের হতো। পরে আমরা ছিবুরি, দাঁড়িয়ে বান্ধা, গোল্লা ছুট অনেক কিছু খেলতাম আর কি। ছোটোবেলায় অনেক স্মৃতি ওদের সাথে, যদিও এখন ওদের সাথে দেখা হয় না, অনেক দূরে চলে গেছে ওরা। নাজনীন চলে আসো। Your time starts now. পিছনে হাত পিছে। Good. হাত পিছে, পিছনে হাত পিছনে। Time's up. 30 পয়েন্ট নাজনীনের স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। এবার চলে যাচ্ছি জেসমিনের কাছে। খেলা নিয়ে স্মৃতি আছে, তবে আমাদেরও এরকম মানে বাইরে খেলার সুযোগ ছিল না আপুর মতো। ওই সুমনা আপুর মতো ছিল, কোনো খেলায় তেমন পারতাম না। তবে একবার স্কুলের খেলায়, চেয়ার খেলায় আমি ফার্স্ট হয়েছিলাম। কিভাবে হয়েছিলাম জানি না, তো ফার্স্ট হওয়ার পর আমার ফ্রেন্ডরা বলছিল ও তো খুব চুরি বুঝে। এখন কেন এই কথা বললো আমি বুঝলাম না। এই যে যা বলুক না কেন, কিছু যায় আসে না। হ্যাঁ, ডোন্ট মাইন্ড। জেসমিন চলে আস। Your time starts now. Time's up. 25 পয়েন্ট যুক্ত হয়ে গেল জেসমিনের স্কোরবোর্ডে। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। সুমনা 15, মোহিনী 20, নাজনীন 20, জেসমিন 25। নাম্বারের ভিত্তিতে কিউটের সৌজন্যে যে পুরস্কারগুলো আছে সেটা বেছে নিতে পারবে প্রথমে জেসমিন। হেয়ার স্ট্রেটনার। হেয়ার স্ট্রেটনার হয়ে গেল জেসমিনের কিউটের সৌজন্যে। নাম্বারের ভিত্তিতে এরপরে মানে দুজন টাই আছে, মোহিনী এবং নাজনীন। মোহিনী কোনটা চাই বলো? ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রন হয়ে গেল মোহিনীর কিউটের সৌজন্যে। নাজনীন কোনটা চাই? আচ্ছা, আমি কারি বল নেব। কারি বল হয়ে গেল কিউটের সৌজন্যে নাজনীন তোমার। আর সুমনার জন্য রয়ে গেল হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার হয়ে গেল সুমনার কিউটের সৌজন্যে। চলে যায় তাড়াতাড়ি পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডে অপেক্ষা করছে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। গুনগুন রাউন্ড, গান নিয়ে রাউন্ড। এই রাউন্ডে প্রতি পর্বেই আমাদের সাথে একজন সুইট, কিউট, নাইস এবং অসম্ভব ভালো গান করে এমন একজন শিল্পী থাকে। আজ তার ব্যতিক্রম নয়, আজ আছে মন্টি। মন্টি আমার খুব পছন্দের একটা মানুষ এবং সে তোমাদেরকে কুইজ দেবে। প্রত্যেকের জন্য একটা করে ধাঁধা থাকবে গান বিষয়ক। সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্ট, আর যদি ভুল উত্তর হয় বা দিতে না পারো -5। প্রথমে জেসমিনের জন্য। আচ্ছা, ধন্যবাদ। প্রথমে তোমাকে ডাক দিয়েছো, জিনির মতো হাজির হয়ে গেলাম। প্রথমে আমি জেসমিনকে দিয়ে শুরু করব। জেসমিন, আপনার জন্য একটি গানের কিছু অংশ আমি গাবো। সেই গানের শুরুর লাইনটুকু, গানটা যে লাইন দিয়ে শুরু হয় সেই শুরুর লাইনটুকু আপনাকে গেয়ে শোনাতে হবে। একই সাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কভু এই বাঁধন, আসলে আশুক তুফান। একই সাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কভু এই বাঁধন, আসলে আশুক তুফান। তুমি আমারি বলবো শতবার। ও আমার বন্ধু গো, চির সাথী পথ চলা, তোমার
তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। 10 পয়েন্ট, 10 পয়েন্ট যুক্ত হলো জেসমিনের স্কোর বোর্ডে। এবার নাজনীনের জন্য। জানি ঈশ্বর জানে আল্লাহ, তোমার প্রেমে কত মূল্য, কিছু সৃষ্টি হয়নি ধরায় তোমার প্রেমে সমতুল্য। জানি ঈশ্বর জানে আল্লাহ, তোমার প্রেমে কত মূল্য, কিছু সৃষ্টি হয়নি ধরায় তোমার প্রেমে সমতুল্য। এই প্রেম যে কত গভীর, খুঁজে পায় না কোনো তল। আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। এই বুকে বইছে যমুনা, নিয়ে অথই প্রেমের চাই, তারি তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। নাজনীন, তোমাকে আমি নাম্বার দিতে পারলাম না, বরং মাইনাস হয়ে গেল 5। এবার মোহিনীর জন্য। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আগে ডালে ফসলে ঘুম, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আগে ডালে ফসলে ঘুম, তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা, মরমের মন পথ ধরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো, দিও তোমার মালা খানি বাউলে মনটারে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। 10 পয়েন্ট মোহিনীর স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। কংগ্রেচুলেশন মোহিনী। অ্যান্ড এখন সুমনা। বিধাতা আমাকে তোমার জন্য গড়েছে আপন হাতে, জীবনে মরণে আধারে আলোতে থাকবো তোমার সাথে। বিধাতা আমাকে তোমার জন্য গড়েছে আপন হাতে, জীবনে মরণে আধারে
পয়েন্ট যুক্ত হয়ে গেল সুমনার স্কোরবোর্ডে। এই রাউন্ডের শেষে আমরা স্কোরটা একটু জেনে নেই। সুমনা 25, মোহিনী 30, নাজনীন 15, জেসমিন 35। কিউটের সৌজন্যে এই রাউন্ডে কি কি পুরস্কার আছে চলো এক নজরে দেখে নেই। এই রাউন্ডে তোমাদের জন্য আছে প্রেসার কুকার, আছে নাইফ সেট, আছে ফ্রাই প্যান এবং আছে স্যুপ সেট। জেসমিন কোনটা চাই? লাইফ সেটআপ। নাইফ সেট হয়ে গেল জেসমিনের। নাম্বারের ভিত্তিতে যেহেতু জেসমিন এগিয়ে আছে, এরপর বেছে নিতে পারবে মোহিনী। মোহিনী কোনটা চাই? স্যুপ সেট। স্যুপ সেট হয়ে গেল মোহিনী তোমার কিউটের সৌজন্যে। এরপর বেছে নিতে পারবে সুমনা। সুমনা কোনটা চাই? ফ্রাই প্যান। ফ্রাই প্যান হয়ে গেল সুমনা তোমার কিউটের সৌজন্যে। আর নাজনীন তোমার জন্য রয়ে গেল প্রেসার কুকার। প্রেসার কুকার হয়ে গেল কিউটের সৌজন্যে। নাজনীন তোমার নাম্বার দেওয়া শেষ, গিফট নেওয়া শেষ। তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে। পরের রাউন্ডে তোমাদেরকে আমি বাঁধবো, ধাঁধা দিয়ে বাঁধবো, অন্য কিছু না। চলে যাব পরের রাউন্ডে। এবারে রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। প্রত্যেকের জন্য দুটো করে ধাঁধা থাকবে। ধাঁধার সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্ট, অর্থাৎ 5 করে প্রতিটি ধাঁধার সঠিক উত্তরের জন্য পাবে। এখানে যেহেতু নাম্বার মাইনাস হবে না, তাই মানে চেষ্টা করতে কোনো দোষ নেই, ঠিক আছে? কিন্তু তার আগে সবার সাথে একটু একটু করে তাদের জীবন নিয়ে, জীবন সংগ্রাম আছে, জীবনে কিছু চাওয়া পাওয়া আছে, মানে অযৌক্তিক কিছু জিনিস আশেপাশে যখন দেখি সেটার জন্য কিছু বলবার আছে, সেই জায়গাটা আমরা করে দেই। তো আমার কাছে মনে হয় সুমনার কাছে প্রথমে যাই। সুমনা, ছোটবেলায় মানে কাঠের ব্রিজে উঠে মানে কিছু একটা হয়েছিল, কি হয়েছিল? সেটা ছোটবেলায় হচ্ছে আমি যখন গ্রামে বাড়িতে গিয়েছিলাম, সেখানে একটা কাঠের পুল ছিল। আচ্ছা, সেগুলো হচ্ছে যে জয়েন্ট লাগানো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওইটা দেখে আমার খুব ভালো লাগতো, মানে এই পাশ থেকে আমি আবার ওই পাশে যেতাম, যাওয়ার পরে আবার এই পাশে এরকম দৌড়াদৌড়ি করতে। মাঝখানে যে একটা ভাঙা টুকরো ছিল, ওটা ঠিক করেনি ওরা, ওটা উপর দিয়ে আর একটা বড় টুকরো লাগিয়ে দিয়েছিল। কোন রকমে রাখা ছিল? হ্যাঁ, উপর দিয়ে লাগানো ছিল। তা আমি যতবার যাওয়া আসা করতে করতে আস্তে আস্তে কাঠের টুকরোটা না সরে আসছিল। তো ওরকম যাওয়া আসা করতে করতে ফট করে আমি কাঠের টুকরোর ভিতর দিয়ে নিচে পড়ে গেলাম পানির মধ্যে। মানে ওই সময়টা যে আমার আর হোশ নাই। ঠিক একইভাবে মোহিনীর কাছে এটা হচ্ছে যে তুমি ছোটবেলায় খেলতে গিয়ে ড্রামের ভেতরে আটকে গিয়েছিলে, সেখান থেকে উদ্ধার পেয়েছিলে কিভাবে? আসলে গল্পটা আমার মায়ের কাছ থেকে শোনা। আমি অনেক ছোট ছিলাম, যার কারণে আমার এত কিছু মনে নেই। কিন্তু যা শুনলাম তা হলো, আমি ছোট ছিলাম, তা আমার বোনের সাথে আমি খেলতাম। আমার পিঠাপিঠি বড় বোন, আমরা 2 বোন খেলতাম। তো আম্মু ঘুমিয়েছিল, তো এর মধ্যে আমরা দুজন খেলতে খেলতে, লুকোচুরি খেলতে খেলতে আমরা চালের ড্রামের ভিতরে আর কি আমরা লুকোচুরি খেলতেছিলাম। তো ওই টাইমে আর কি আমিও চালের ড্রামে ঢুকছি লুকার জন্য, ও আমাকে খুঁজতেছিল। তো ও আর কি দুষ্টামি করে বুঝতে পারছে আমি চালের ড্রামের ভিতরেই আছি। ও দুষ্টামি করে আমার ড্রামের লকারটা লক করে দেয়। তো লক করে দেওয়ার পরে আমি আর উঠতে পারি নাই। তো ওইখান থেকে আমি ঝাপাঝাপি করতেছিলাম। আমি তো ছোট, আমি মানে চিলাচিলি কান্নাকাটি করতেছি, কিন্তু ও দুষ্টামি করে এখান থেকে চলে যায়। তো ও চলে যায় আর আম্মু ঘুমায় থাকে, আর আমি কাঁদতে 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 একটা টাইমে অনেক বেশি টায়ার্ড হয়ে যাই। আর জানি না কি হয়েছিল। তারপর আমার বড় খালামণি আইসা পড়ে। তো উনি হঠাৎ করে আসে বেড়াইতে, আমার নানুর বাসায় এই ঘটনাটা ঘটছে। তো আসার পরে হঠাৎ দেখে কি ড্রামের মধ্যে এরকম কি জানি একটা শব্দ হইতেছে বা কিছু একটা। তো উনি তাড়াতাড়ি করে ড্রামের মুখটা খুলছে। খোলার পরে দেখে আমি হাফসে ঘামায় ভিজে অবস্থা খারাপ। তারপর আম্মুকে বকি আমার বড় খালামণি যে আল্লাহ, মেয়েটা তো এখনই মরে যেত, আর কি অবস্থা। তারপর এই তো মনে হয় ওই ভয়টা যে ভিতরে ঢুকছে, তারপর থেকে আমি আটকা কোনো কিছু সহ্য করতে পারি না। থ্যাংক ইউ মোহিনী। নাজনীন, তোমার বাবা তোমার ভালোবাসার কথা শুনে একদম মানে রাজি হচ্ছিল না, তারপরে আসলে কিভাবে তুমি তোমার পথে সাকসেস হলে? আমার মনে হয় প্রত্যেকটা বাবাই তাদের সন্তানদের অনেক ভালোবাসে। অবশ্যই। সেক্ষেত্রে আমি একটু ডিফারেন্ট। আমার মনে হয় যে আমার বাবা সেরা বাবা ছিল, কারণ আমার বাবা আমি বলার আগে সে আমাকে এতই ভালোবাসতো, সবসময় আমার এত কেয়ার করতো। আমি যখন অনার্স ভর্তি হব, তো আমি এই ইডেনে ভর্তি হতে চাইলাম ঢাকা। তো আব্বা বলছে তুমি একটা মেয়ে আমার, তোমাকে আমি দূরে পাঠিয়ে দেব। আমার তো আর ছোট ভাই, আমার 2টা ভাই ছোট, আমি তো আনতে যেতে পারবো না তোমাকে, বা প্রতিদিন তুমি আসতেও পারবা না, আর তোমাকে ছাড়া আমি থাকবো কেমন? তো আমি বললাম তাহলে বলে তুমি বিএম কলেজেই পড়ো, প্রত্যেক সপ্তাহে তুমি আসবা আমার কাছে, আমি তোমাকে দেখবো, তুমি আমার কাছে থাকবা, এত বড় মানুষ হওয়ার দরকার নেই। তো আমাকে বিএম কলেজে ভর্তি করলো। পরে যে কোনো কারণে আমার
আমার হাজব্যান্ড আমাকে পছন্দ করতো, আমরা দুজনেই পছন্দ করতাম। কিন্তু অনার্সের পর আমরা এক জায়গায় বড় হয়েছি, এক এলাকায় থেকেছি। তো পছন্দ করার কথা বলার পর আমার আব্বা আমাকে অনেক ফ্রিডম দিয়েছে। যেমন কেউ আমাকে পছন্দ করলে আব্বাকে এসে বলতাম, আব্বা ওই ছেলেটা আমাকে ডিস্টার্ব করে, তো সব বলে দিতাম। কিন্তু এই কথাটা আমি কখনো তাকে বলিনি। তো হঠাৎ আমার শ্বশুর মারা যাওয়ার পর আমার হাজব্যান্ডের সাথে একজনের সাথে একটা বিয়ের কথা চলছে, আর আমাকেও আব্বা ভালো সম্বন্ধ দেখতেছে। কিছুদিন পর আমাদের বিয়ের কথা। তো আমি আব্বাকে গিয়ে বললাম, আব্বা আমি তো ওকে পছন্দ করি, আমাকে ও পাঠাতে চাচ্ছে, লোক পাঠাতে চাচ্ছে, আপনি কি রাজি হবেন? তো আব্বা হেসে দিয়ে বলছে, মা গো তুমি সব কথাই বলছো, আর এই কথা আমাকে বলো নাই না? না তোমাকে আমি তো বিয়ে দেব না, তুমি চাকরি করবে তারপর বিয়ে দেব। নিজের পায়ে যদি না দাঁড়াও শ্বশুরবাড়ির সাপোর্ট কখনোই পাবে না, এবং সবাই তোমাকে দুমড়ে মুচড়ে রাখতে চেষ্টা করবে। যখন তুমি স্বাবলম্বী হবে তখন তোমাকে সবাই সম্মান করবে। তখন আব্বা রাজি হচ্ছে না। তো আমি খুব কান্নাকাটি করতেছিলাম। এখন বলতেছে, কি তোমাকে শিখিয়ে দিয়েছে না, তোমার বাবা তো তোমাকে অনেক ভালোবাসে, তুমি একটু কান্নাকাটি করলেই রাজি হয়ে যাবে। তো বলছে কি অবস্থা? পরে আব্বা বলছে, আচ্ছা থাক, আমি দেখি কি করা যায়, তুমি কান্নাকাটি করো না। এমন ছিল, বাবা আমার চোখের পানি সহ্য করতে পারতো না। লাকিলি আমার হাজব্যান্ড অনেক ভালো আপু। আমি যদি বলি পৃথিবীতে একটা ভালো মানুষ যদি থাকে, সে খুব সাপোর্টিং। বাবা মারা যাওয়ার পর মনে হয়েছে যে আমি তার মতো কেয়ারিং একজন লোক পেয়েছি। তোমার হাজবেন্ডের জন্য অনেক অনেক শুভকামনা, এগিয়ে যাও সামনের দিকে। জেসমিন, ভেলা নিয়ে কি একটা ঘটনা ছিল সেটা যদি দেখতে পারো। একবার আমরা ভেলাতে ছিলাম, আমি ছিলাম, আমার কোলে আমার 4 বছরের এক ভাগ্নি ছিল। তো ভেলায় চড়েছো কেন? এমনিতেই শখ করে গ্রামে যেয়ে পুকুরে আচ্ছা উঠেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো ভাস্তি ছিল কোলে আর ভাইয়া চালাচ্ছিল, আমি কোলে। আমার বর আবার এটা দূর থেকে দেখে সে বলছে, আমাকে ছাড়া গেছো? সে দৌড়ে ও সাঁতরে এসে লাফ দিয়ে ভেলায় উঠেছে। ভেলায় ওঠার সাথে সাথে সে বুঝতে পারেনি এক সাইডে বসেছে, ভেলাটা একদম উল্টে গেছে। কোলে আমার 4-5 বছরের ভাতিজি। তো এটা নিয়ে আমরা একদম পানি নিয়ে চলে গেছে। আমি শুধু ওকে এইভাবে ধরে রাখছি, আর ভাইয়া যে তাড়াতাড়ি আমাকে উঠিয়ে নিয়ে গিয়েছে। এটা আমার কাছে খুব রোমহর্ষক মনে হয়। যখনই মনে হয় স্মৃতিটা, ওই তো ভাইয়ার একটা হাত, যে কোনো মানুষের সাহায্যের হাত এগিয়ে যাওয়ার জন্য এটা কিন্তু খুব 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 জরুরি। হ্যাঁ, খুব তো প্রয়োজন। এগিয়ে যাওয়ার জন্য কোনো মানুষকে যদি কিছু বলতে বলা হয় তাহলে তুমি কি বলবে? আপু, আমি এটা আমাদের মেয়েদের ক্ষেত্রে একটা কথা বলবো যে আমাদের আসলে একটা বাবার বাড়িতে আমরা দীর্ঘ একটা সময় থাকি, তারপর সম্পূর্ণ একটা নতুন পরিবেশে, নতুন সংসারে, নতুন মানুষের সাথে মিশি। আমার মনে হয় প্রতিটা মানুষেরই ছাড় দেওয়ার প্রবণতা থাকে। আমরা যে মেয়েরা বলি যে শ্বশুরবাড়ি খারাপ, এটার পিছনে আসলে আমার কাছে এটা মনে হয় যে দুই পক্ষেরই স্যাক্রিফাইসের মনোভাবটা কম। দুই পক্ষেই যদি স্যাক্রিফাইসিং মনোভাবটা থাকে তাহলে হয়তো আমাদের কাছে মনে হবে না শ্বশুরবাড়িটা খারাপ। যাই হোক, সুমনার জন্য ধাঁধা। এদের হতে মুক্ত হোক দেশের সকল ক্ষেত্র, সংস্কার হোক সবখানে, হৃদয় হোক অপাত্র। ছবিগুলোতে কি দেখতে পাচ্ছ? সূর্য। সূর্য? আর পারছি না সময় দিতে। দা বলেছো, কিন্তু বাকিটা দেখে নেই। ও লাল দাদা। নাম্বার দিতে পারলাম না বলে দুঃখিত। দ্বিতীয় ধাঁধা সুমনার জন্য। শূন্য ঘরে বসাও বর্ণ, শব্দ হোক অর্থপূর্ণ। শূন্য স্থান পূর্ণ করো আর কি। শূন্য ঘরে বসাও বর্ণ, শব্দ হোক অর্থপূর্ণ। পারা যাবে না? আমরা উত্তরটা দেখে নেই। আমার মনে হয় আমি আসলে তোমাদের সাথে বসে বসে আমিও ধাঁধার উত্তর দিতে চেষ্টা করি। হ্যাঁ, প্রথমটা আমিও পারছিলাম না, কিন্তু যখনই ক্লুটা দিল তখনই বুঝে গেছি। নাম্বার দিতে পারলাম না বলে দুঃখিত। এবার মোহিনীর জন্য ধাঁধা। 100 গ্রামের কম ওজনের এমন একটি বাটখারার নাম বলো যেখানে হাজার হাজার মানুষ একসাথে বসবাস করতে পারে। 50 গ্রাম। আচ্ছা ঠিক আছে, দেখে নেই। ও যদি কাছাকাছি বলতে আমি উত্তর দিতে পারতাম। যাই হোক, নাম্বার দিতে পারলাম না। দ্বিতীয় ধাঁধা। গানের সাথে কি যুক্ত করলে নিয়মিত পানি দিতে হয়? জেসমিন মনে হচ্ছে পারছে। হ্যাঁ, পারবে? উত্তরটা দেখে নেই।
নাম্বার দিতে পারলাম না বলে দুঃখিত। এবার নাজনীনের জন্য ধাঁধা। ভালোভাবে চিনে রাখো, মাছগুলো ভালোভাবে চিনে রাখো। এখানে কোনটা সামুদ্রিক মাছ? টুনা ফিশ ছিল যেটা, ওইটা। দেখি, উত্তর সঠিক হয়েছে। এবার দ্বিতীয় ধাঁধা নাজনীনের জন্য। অপরাধ ঘটলে পরে পুলিশ এসে কি করে? ময়না তদন্ত। বাবা, বুদ্ধি আছে। উত্তর সঠিক হয়েছে। ধন্যবাদ নাজনীন, 10 পয়েন্ট পেয়ে গেলে। এবার জেসমিনের পালা। জেসমিনের জন্য ধাঁধা। সবজি দাও খুঁজে, নাম্বার নাও বুঝে। ভ্যানের সাথে মিলাও সবগুলো, ওটা তো কমন আছেই। আর সময় দিতে পারছি না। ভেন্ডি আর কি। দ্বিতীয় ধাঁধা। বুদ্ধি যদি থাকে ঘটে, মিল পাবে অকপটে। যদি দুটো মেলাতে পারো তাহলেও কিছু নাম্বার তো পাবে। মাঝেরটা কি ছিল? কোলাকুলি। সিরিয়াসলি কুলি। দেখি, সিম্পল থিং, কিন্তু আপু কোলাকুলি বলেছি, কুলি বলেছি, কুলি বলেছি তো। 3 পয়েন্ট পেয়েছো। খেলা হলো, কথা বলা হলো, এবার পারফরমেন্স রাউন্ড। সুমনা কি পারফর্ম করবে আমাদের জন্য? বাচ্চাদের নিয়ে একটা অভিনয় করব। ওকে, চলে আসো। তোমরা এখনো মোবাইল নিয়ে বসে আছো? তোমাদের না সকালে বলেছি পড়াশোনা করতে, এখনো পড়াশোনা করছো না কেন? তাড়াতাড়ি পড়তে বসো, আমি একটু কাজ সেরে আসতেছি। উফু আম্মু, যাচ্ছি পড়তে। সারাদিন পড়তে বলে, ভালো লাগে না পড়তে। আম্মু তো রান্না করতে গিয়েছে, আমি একটু গেমস খেলি। কি ব্যাপার, এখনো মোবাইল নিয়ে বসে আছো? তোমাকে মাত্র আমি বলে গেলাম পড়াশোনা করতে, তুমি কেন পড়তে বসো নাই? মোবাইল দাও। মোবাইল দেখা চলবে না। মোবাইলে কি কোনো কিছু হয়, কোনো লাভ হয়? আম্মু আমি কি করব, আমার বাসায় কিচ্ছু করার নাই। কিছু করা থাকবে না কেন? কত কিছু করার আছে। আর মোবাইলে তোমরা কি খেলো? গেমস খেলো, নাহলে রিলস দেখো। এতে তো তোমাদের কোনো শিক্ষা হয় না। তোমরা মোবাইলে ভালো কিছু দেখো, আর সারাক্ষণ দেখলে তো তোমাদের চোখেরও নষ্ট হবে। তাহলে এগুলো কি দেখা ঠিক? বলো, তুমিই বলো। হ্যাঁ আম্মু, তুমি ঠিক বলেছো, আসলে আমার এত মোবাইল দেখা উচিত হয়নি। ঠিক আছে, আজকে থেকে আমি প্রয়োজন ছাড়া মোবাইল দেখবো না। এই তো শোনা বাচ্চারা বুঝে গিয়েছে। ওকে, সুন্দর। মোহিনী, এবার তোমার পালা। কি পারফর্ম করবে আমাদের জন্য? আমি গান করব। ঠিক আছে, চলে আসো। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা। একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। নাজরিন কি পারফর্ম করবে? আপু, আমি আমার মেয়েকে নিয়ে গান করব। ঠিক আছে, চলে আসো। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে।
কি করবে? আপু আমি একটা কৌতুক বলবো। ঠিক আছে, চলে আসো। সবসময় আমার ছেলে কোচিং শেষ করে সন্ধ্যার আগেই বাড়ি আসে। তো একদিন বেশ রাত হয়ে গেল আস্তে আস্তে। তো আসার সাথে সাথে আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার সৌমিন, এত দেরি হলো কেন আজকে? বললাম আম্মু কোচিং শেষে বন্ধুরা মিলে একটু একসাথে সবাই গ্রুপ স্টাডি করার জন্য একটা বন্ধুর বাসায় গিয়েছিলাম। আমার একটু সন্দেহ সন্দেহ লাগলো। আমি আবার আড়ালে গিয়ে তো ওর কয়েকজন বন্ধুকে ফোন দিলাম। প্রথম বন্ধু ফোন ধরে বলল যে হ্যাঁ আন্টি একসাথে তো আমরা ছিলাম, আমি চলে আসছি, ও বাসায় চলে গেছে, পৌঁছে যাবে। আরেকজন বন্ধুকে ফোন দিলাম, ও বলল আন্টি ও তো একটু ওয়াশরুমে আছে, আমরা একসাথেই পড়াশোনা করছি আন্টি। তারপর আবার আরেকজন বন্ধুকে ফোন দিলাম, সে বলল সে ফোন ধরেই প্রথমে বলতেছে মামুনি আমার ঠান্ডায় একটু গলাটা ভেঙে গেছে, আমি এখনই আসছি। মানে ও সৌমিন হয়ে গেল। জি। চলে যাও জেসমিন জায়গায়। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। সুমনা 25, মোহিনী 30, নাজনীন 25, জেসমিন 38 নাম্বার দেয়া হলো। তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে। পরের রাউন্ড হচ্ছে অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে নির্ধারিত হয় কে হবে কিউট আজকের অনন্যা। আমি 10টা প্রশ্ন করব, যেহেতু এটা বাজার রাউন্ড, যে আগে বাজার টিপবে তার নাম ঘোষণা করব, উত্তরটা দেবে। সঠিক উত্তরের জন্য 5 পয়েন্ট, ভুল উত্তরের জন্য 5 মাইনাস। 10টা প্রশ্নের 2টো করে অপশন আছে, আমি চাইবো তোমরা অপশনগুলো শুনে তারপর উত্তর দেবে। যদি কোনো প্রশ্ন বলবার সাথে সাথে মনে হয় যে এটার উত্তর আমার জানা আছে, অপশনগুলোর অপেক্ষা করবে না। তবে একটা জিনিস, তোমরা বাজার টেপা মানে আমার ফুল স্টপ, আমি আর কিছুই বলবো না। বাজার টেপে যদি বলো আমাকে অপশন বলেন, আমি কিন্তু বলতে পারবো না, ঠিক আছে? প্রশ্নবান শুরু করব, কিন্তু তার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন, তাদের জন্য বলছি, আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391-021 থেকে 5 পর্যন্ত। ইমেইল আজকের অনন্যা @gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। চলে যাচ্ছি প্রশ্নে। প্রশ্ন 1, বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার অবস্থান কততম? ক 11তম, খ 7ম। সঠিক উত্তর 7ম। প্রশ্ন 2, রুটি বেলার আগে বেলুন ফ্রিজে রাখলে কি হয়? ক বেলুনে রুটি আটকে যায় না, খ রুটি সুন্দর ও গোল হয়। সুমনা? রুটি আটকে যায় না। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 3, বাংলাদেশের জাতীয় গাছ কোনটি? সুমনা? আম গাছ। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 4, সবার মতো ভুল করো না পাছে, বলো শুনি কোন মাসে 28 দিন আছে? জেসমিন? ফেব্রুয়ারি। উত্তর ভুল হয়েছে জেসমিন, সঠিক উত্তর সব মাসে, 28 দিন তো সব মাসেই আছে, এটাই হচ্ছে ধাঁধা। প্রশ্ন 5, বাংলাদেশের দ্বিতীয় এভারেস্ট জয়ী নারী কে? ক ওয়াসফিয়া নাজনীন, খ নিশাত মজুমদার। নাজনীন? নিশাদ মজুমদার। উত্তর ভুল হয়েছে, দ্বিতীয় ওয়াসফিয়া নাজনীন। প্রশ্ন 6, মানুষের শরীর দৈনিক কত শ্বাস নেয়? ক 20,000, খ 40,000। সঠিক উত্তর 20,000। প্রশ্ন 7, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত ছাড়াও আর কোন দেশ ব্যাপক সহযোগিতা করেছে? ক
ক রাশিয়া, খ চীন। নাজনীন, চীন। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর রাশিয়া। প্রশ্ন ৮, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় তবে কিসের বেশে? নাজনীন, শঙ্খচিল শালিকের বেশে। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন ৯, আমজাদ হোসেন পরিচালিত গোলাপি এখন ট্রেনে ছবির গোলাপি কে? নাজনীন, নায়িকা ববিতা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন ১০, সকালে জন্ম নিয়ে বিকালে মরণ, তার অভাবে সর্বজীবের বিফল জীবন। ক বাতাস, খ জেসমিন। সূর্য। উত্তর সঠিক হয়েছে। স্কোর আমার হাতে চলে এসেছে, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সবচেয়ে পিছিয়ে আছে নাজনীন। নাজনীন যদিও খুব ভালো খেলেছে, আমি বলবো খেলবার জন্য এরকম মানসিকতাই দরকার। তোমরা মাথা নাড়াও না, চুপচাপ থাকলাম, খেলাটা মজাই হলো না। আমি প্রশ্ন বলেই যাচ্ছি, ও তো কয়েকটা উত্তর তাও দিয়েছে, সাহস করে তো মোহিনী একটা উত্তরও দিল না। যাই হোক, এই রাউন্ডের শেষে যেটা দেখা যাচ্ছে, কিউট আজকের অনন্যার এই পর্বে সবচেয়ে পেছনের দিকে আছে, খুব ভালো খেলেও নাজনীন 25 পেয়ে, তারপরে আছে মোহিনী 30 পেয়ে, কিউট আজকের অনন্যা হয়েছে জেসমিন 38 পেয়ে, আর সুমনা হয়েছে রানার আপ। চলে আসো দুজনে। কেমন লাগছে জেসমিন? খুব ভালো লাগছে আপু। আজকে রান্না আসার ইচ্ছা ছিল অনেক দিন ধরেই, বাট সাহস হচ্ছিল না, ভয় লাগছিল। নতুন পরিবেশ, নতুন মানুষ, বাট এসে ভয় কেটে গেছে। তবে অনন্যাই হব ভাবিনি, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আর সুমনা কেমন লাগছে? তুমি কি ধারণা করেছিলে? না, আমি কারণ প্রথম ধারণা দিকে তো করিনি, একটু- কারণ আমার প্রথম খেলাটাই বেশি একটা ভালো হয়নি, প্লাস বাধাটার মধ্যে আমি আনসার দিতে পারিনি। মানে আশাটা ছেড়ে দিয়েছিলাম, তারপর যে রানার্স আপ হয়েছি, খুশি আমি। সেটাই। এবার তোমাদেরকে জানিয়ে দিই কিউটের সৌজন্যে কি কি পুরস্কার আছে। যে রানার আপ হয়েছে তার জন্য আছে কিউটের সৌজন্য ডিনার সেট, আর কিউট আজকের অনন্যার জন্য আছে ওয়াশিং মেশিন কিউটের সৌজন্য। কেমন লাগছে বলো মোহিনী? অনেক ভালো লাগতেছে। আসলে কোনো সময় কোনো প্ল্যাটফর্মে কোনো সময় করা হয় না, পারফরমেন্স করা হয় নাই, এবার ফার্স্ট টাইম। সমস্যা নাই, তাও ভালো লাগছে, একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আর নাজনীন? খেলতে এসেছি, খেলেছি, ভালো লেগেছে। সেটাই না, হার জিত তো থাকবেই, হার জিত থাকবেই, কিন্তু ভালো লেগেছে। যে তুমি খুব পার্টিসিপেট করেছো খুব প্রাণবন্তভাবে, সেটা আমার কাছে ভালো লেগেছে। সময়টা ভালো গিয়েছে, সময়টা ভালো কেটেছে, এটা অনেক বড়। তোমরা চারজনই এখানে এসে দাঁড়াও, আমি তোমাদের জন্য কিউটের গিফট হ্যাম্পারটা নিয়ে আসি, ঠিক আছে? দর্শক, একটু একটু করে একেবারে শেষে এসে দাঁড়িয়েছে। আমাদের এই লম্বা পথ চলায় আপনারা আমাদের পাশে ছিলেন বলেই পথ চলাটা সহজ। পাশে থাকবেন, সাথে থাকবেন, দোয়ায় রাখবেন, এই প্রত্যাশা শেষ করছি। কেউ আজকের অনন্যার আজকে লিখে যায় কত মহিয়সী আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের জননী যায় বা কন্যা, তাদের নিয়ে এই আয়োজন সেই তিলোত্তমা। আজকের অনন্যা, আজকের অনন্যা, আজকের